হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি কষে দেখি 2.3 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। প্রথমে বলে রাখি, এই বইয়ের সমস্ত অঙ্কগুলো পরপর এই চ্যানেলে আপলোড করব। তোমরা সমস্ত অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বা বেল চিহ্নটি অন করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তার নোটিশ তোমাদের কাছে চলে যায় এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে এক দাগে আছে, গত বছর রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1 ছিল। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে এখানে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত দেওয়া আছে, মোট জনসংখ্যা দেওয়া আছে। এই মোট জনসংখ্যার মধ্যে কতজন স্বাক্ষর বের করতে হবে, কতজন অক্ষর পরিচয়হীন সেটা বের করতে হবে। তো এখানে যে অনুপাত দেওয়া আছে 4:1, এখান থেকে স্বাক্ষর লোক কত অংশ আছে সেটা বের করতে পারবো, আর অক্ষর পরিচয়হীন লোক কত অংশ আছে তত বের করতে পারবো। সেই অংশের সাথে 6,550কে গুণ করলে আমরা স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন এই দুই প্রকার লোকের সংখ্যা পাবো। তো প্রথমে অনুপাতটা লিখে নিই। যে এখানে আছে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত, এটা হলো 4:1। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগার মানে কত অংশ সেটা বোঝাচ্ছি, আনুপাতিক ভাগার। তাহলে মোট যদি 4 আর 1 5 অংশ হয়, তাহলে 5-এর মধ্যে 4 আছে স্বাক্ষর লোক, তাহলে এটা হবে 4/4 + 1, অর্থাৎ মোট 5-এর মধ্যে 4। তাহলে এটা হলো 4/5। ও অক্ষর পরিচয়হীন লোক সংখ্যার আনুপাতিক ভাগার এটা হবে 1/4 + 1, তাহলে হলো 1/5। তাহলে আনুপাতিক ভাগার পেয়ে গেলাম, বা কত অংশ স্বাক্ষর আর কত অংশ নিরক্ষর পেয়ে গেলাম। এখন লেখা আছে মোট জনসংখ্যা, সমান 6,550। অতএব স্বাক্ষর লোকের সংখ্যা সমান 6,550। একে গুণ করতে হবে এর অংশ দিয়ে, অর্থাৎ 4/5, এতজন। তাহলে 5 দিয়ে 6,550কে ভাগ করতে হবে। 5 × 5, 1 5 নামলাম, 3 নামলাম, 3 × 5 = 15। এই 5 নামলো, 5 × 5 0, এখানে বসে যাবে। তাহলে এটা হলো, এটা কাটাকুটি করলে 1 3 1 0, 1 3 1 0 হলো, তার সাথে 4-এর গুণ। তাহলে 1 3 1 0, এখানে 4,
4 0 0 4 1 4 3 4 12 2 4 1 4 1 5, তাহলে এটা হলো 5240 জন। আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান মোট জনসংখ্যা 6550, তার সাথে গুণ করতে হবে 1/5 জন। তাহলে 5 দিয়ে এটা কাটাকুটি করলে 1 3 1 0 সমান 1310 জন। তাহলে এই প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। অতএব স্বাক্ষর লোকের সংখ্যা স্বাক্ষর লোকের সংখ্যা 5240 ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1310। এরপরে 2, 640 টাকা শিবু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে এখানে শিবু আর অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করা আছে। তো শিবুর টাকা হবে মোট 5 আর 3 8, 8 ভাগের 5 ভাগ শিবুর টাকা আর 8 ভাগের 3 ভাগ অপর্ণার টাকা। তারপরে এই যে 5 এর 8, 5 এর 8-এর সাথে 640 গুণ করলে শিবুর টাকা পাওয়া যাবে, 3 এর 8-এর সাথে 640 গুণ করলে অপর্ণার টাকা পাওয়া যাবে। তো এটা আমি লিখে লিখে করবো এখানে। তাহলে প্রথমে লিখতে হবে শিবু ও অপর্ণার টাকার অনুপাত। শিবু ও অপর্ণার টাকার অনুপাত সমান 5:3। শিবুর টাকার আনুপাতিক ভাগার শিবুরটা 5 আছে আর মোট 5 এবং 3 যোগ করতে হবে, তাহলে 5 এর 8 হলো। ও অপর্ণার টাকার আনুপাতিক ভাগার 3 হবে আর নিচে 5 + 3, তাহলে 3/8। এখন মোট টাকা 640 টাকা, মোট টাকার পরিমাণ অতএব শিবুর টাকার পরিমাণ মোট টাকা 640, তার থেকে শিবুর অংশ আছে 5 এর 8, শিবুর অংশ 5 এর 8, 8 এবং 64, 8 8 64, শূন্য বসে গেল। তো 5 8 40, তার সাথে আরেকটি শূন্য, তাহলে এটা হলো 400 টাকা। ও অপর্ণার টাকার পরিমাণ সমান 640 ইন্টু 3 এর 8 টাকা। তো কাটাকুটি করলে 8 8 64, 80,
তার সাথে 3 গুণ, 3 8 40, এই 3 8 24 অর্থাৎ 240 টাকা। তো প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল কাকে কত টাকা দেব হিসাব করি। অতএব শিবুকে দেব 400 টাকা, ও অপর্ণাকে 240 টাকা দেব। এরপরে 3-এর দাগ। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো এখানে যে অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে কত অংশ লোহা এবং কত অংশ কার্বন আছে সেটা বের করতে হবে। আর অংশকে আমরা এক্ষেত্রে বলছি আনুপাতিক ভাগাহার। আনুপাতিক ভাগাহার মানে অ্যাকচুয়ালি অংশকেই বোঝাচ্ছে। তো প্রথমে লিখতে হবে যে বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত। তাহলে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত সমান 49:1। তাহলে এখানে লোহার কত অংশ আছে বের করে নিতে হবে। তাহলে লোহার আনুপাতিক ভাগাহার লোহার 49 আর দুটো যোগ করে, তাহলে এটা হলো 50-এর মধ্যে 49 আছে লোহার অংশ, অর্থাৎ 49/50 অংশ। ও কার্বনের আনুপাতিক ভাগাহার সমান 1/49 প্লাস 1 সমান 1/50। এটা আচ্ছা। এখন আছে মোট ইস্পাতের পরিমাণ। সমান 250 কুইন্টাল। অতএব লোহার পরিমাণ সমান 250 কুইন্টাল ইন্টু লোহার পরিমাণ হবে 49/50 কুইন্টাল। তো 50 দিয়ে 250কে কাটলে 0 যদি নেই মনে করি, 5 5 25, 5 আর 0 কেটে দিলাম, বা 5 আর 5 50 250 হয়। তাহলে এখানে হবে 49 × 5, 5 নং 45-এর 5 হাতে 4, 4 5 20 আর 4 24, তাহলে 245 হচ্ছে। এই দুটো গুণ করে 245 কুইন্টাল। ও ইস্পাতের পরিমাণ সমান 250 ইন্টু 1/50 কুইন্টাল। কাটাকুটি করলে এখানে হলো 5, তাহলে হলো 5 1 কে 5, 5 কুইন্টাল। তাহলে লোহার পরিমাণ 245 কুইন্টাল। আর এখানে কার্বনের পরিমাণ 5 কুইন্টাল। তো উত্তর লেখার সময় এই কার্বনটা যেহেতু চাইনি, তাহলে কার্বনটা না বের করলেও চলবে।
এই পর্যন্ত অঙ্কটা করলে ঠিক আছে, যে লোহার পরিমাণ 245 কুইন্টাল। অতএব লোহার পরিমাণ সমান 245 কুইন্টাল। এরপরে 4 দাগ। কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। তাহলে এখানে গান করতে পারা ও নাচ করতে পারা তাদের সংখ্যার অনুপাত 9:2। তাহলে এখান থেকে প্রথমে গান করতে পারা ছাত্রী কত অংশ সেটা অংশ বের করে নিতে হবে, নাচ করতে পারা ছাত্রীর অংশ বের করে নিতে হবে, তারপর মোট পরিমাণ দেওয়া আছে, অংশের সাথে মোট পরিমাণ গুণ করলে ছাত্রীর সংখ্যা পাওয়া যাবে। তাহলে লিখতে হবে এখানে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত এখানে 9:2। তাহলে মোট এখানে গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার বের করতে হবে। গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার সমান 9 আছে আর মোট হবে 9 আর 2 11 সমান এটা হবে 9/11 আনুপাতিক ভাগার। আর যদি অংশ বলি এটা 9/11 অংশ। ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার সমান, তাহলে 2 গান করতে পারা 9, নাচ করতে পারা 2, তাহলে 2/9 + 2 সমান 2/11। আচ্ছা, এবার মোট ছাত্রী সংখ্যা সমান 143। অতএব গান করতে পারা ছাত্রী সংখ্যা সমান 143 ইন্টু এটা গান করতে পারার অংশ ছিল 9/11। 9/11 তাহলে 11 দিয়ে 143কে ভাগ করতে হবে। 11 × 1 = 11, 3 × 11 = 33। তাহলে এটা হলো 13। 11 এবং 143 কাটাকুটি করলে 13 হলো। 13 এবং 9 গুণ করতে হবে। 13 9 3 নং 27 7 হাতে 2 9 × 9 11। তাহলে এটা হলো 117। ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যা সমান 143 ইন্টু এটা ছিল কি 2 ছিল, তাহলে 2/11 কাটাকুটি করলে 13 হলো।
13 দুগুণে 26, 26। তো এখানে আছে কি, এখানে আছে আরও 3জন ছাত্রী গান করতে আসলো। তাহলে আরও 3জন ছাত্রী এলে ছাত্রী সংখ্যা হয়, তো কত সংখ্যা হয় সেটা লিখে নেব, তারপরে নতুন অনুপাত বের করব। তাহলে আরও 3জন ছাত্রী এলে ছাত্রী সংখ্যা হয় সমান, এখানে আরও 3জন গান করতে এলে, তাহলে আরও 3জন গান করতে এলে ছাত্রী সংখ্যা হয়, গান করতে পারা ছাত্রীর সংখ্যা ছিল 117 জন, তার সাথে 3 যোগ করতে হবে, তাহলে এটা হবে 120। তাহলে অতএব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত সমান, গান করতে পারা আছে 120 আর নাচ করতে পারা ছিল 26, 2 দিয়ে ভাগ করলে 120 60 হয়ে যাবে, আর 26 13 হয়ে যাবে। 5 দাগ, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে, হিসাব করে লিখি। তাহলে এই 240 মিলিলিটারের মধ্যে কতটা জল আছে এবং কতটা ডেটল আছে সেটা প্রথমে বের করে নিতে হবে, তারপরে যে জলের পরিমাণ বেরোবে তার সাথে এই 60 মিলিলিটার জল যোগ করতে হবে, যোগ করে নতুন করে অনুপাত বের করতে হবে। তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত, জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান 1:3, জলের আনুপাতিক ভাগাহার হবে, জলেরটা 1 আছে আর 1 আর 3 মিলে 1/4, ও ডেটলের আনুপাতিক ভাগাহার ডেটলের ক্ষেত্রে 3টা হবে, 3/4 দিলাম। আর তাহলে এখানে আছে 240 মিলিলিটার, 240 মিলিলিটার ডেটল জলে জলের আয়তন সমান 240, আর এর অংশ আছে 1/4, তাহলে এখানে হবে মিলিলিটার। কাটাকুটি করলে 4 ছক 24, তাহলে এটা হলো 60, সমান 60 এবং 1 গুণ করলে 60 মিলিলিটার, এবং আচ্ছা জলের আয়তন হলো, এবং ডেটলের আয়তন সমান 240 মিলিলিটার মোট আছে, তাকে 3/4 দিয়ে গুণ করতে হবে।
মিলিলিটার। 4 এবং 24, 4 চোক 24, তাহলে 60 এবং 3 গুণ করে হলো 3 6 18, অর্থাৎ 180 মিলিলিটার। তারপরে আছে আরও 60 মিলিলিটার জল মেশালে, তাহলে 60 মিলিলিটার জল মেশালে জলের আয়তন কত হচ্ছে সেটা বের করতে হবে। আরও 60 মিলিলিটার জল মেশালে জলের আয়তন হয় সমান, জলের আয়তন, আগের আয়তন ছিল 60 মিলিলিটার, তার সাথে 60 মিলিলিটার যোগ করতে হবে, সমান 120 মিলিলিটার। তাহলে কেবল জল মেশানো হয়েছে, ডেটল আর মেশানো হয়নি। তাহলে এখন আগে ছিল 60:180, এখন হবে 120:180। তাহলে জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের আয়তনের অনুপাত। তাহলে এখন জল হয়েছে 120 আর ডেটল আগের থেকে ছিল 180। 10 দিয়ে ভাগ করলে 12:18, 6 দিয়ে ভাগ করলে 6 2 কোনো 12, 2 আর 3 6 18, তাহলে এই 2:3। 6 আছে এক ব্যক্তির মাসিক আয় 24,725 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। তাহলে দুটো নয়, কেবল সংসার খরচ যেটা 3 আর ছেলে মেয়ের শিক্ষার খরচ যেটা 1, তো এই 3 পার্টটার মান কত সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথম কি করতে হবে, এই মাসিক যে আয় এর থেকে বাড়ি ভাড়াটা বিয়োগ করব, বিয়োগ করার পরে আমাদের 24,000 টাকা থাকবে, সেই 24,000 টাকাকে 3:1 অনুপাতে ভাগ করে দেব। তাহলে ভাগ করলে সংসার খরচ কত হবে সেটা বেরিয়ে যাবে। তো এখানে তাহলে প্রথমে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে সংসার খরচ ও শিক্ষার খরচের অনুপাত। সংসার খরচ সংসার খরচ ও শিক্ষার খরচ খরচের অনুপাত সমান 3:1 সংসার খরচের আনুপাতিক ভাগার সমান 3 এটা সংসারের জন্য 3 আর শিক্ষার জন্য 1, তাহলে 3/3 প্লাস 1 হবে সমান 3/4, 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে এখানে দেখছি, এখানে কেবল কত টাকা সংসার খরচ করেন সেটা জানতে চেয়েছে। তো আমরা কি করব, আমরা এই কেবল সংসার খরচটাই বের করব, আর শিক্ষার খরচ না বের করলেও চলবে। আচ্ছা, তাহলে মাসিক আয় 24,750 টাকা। তারপরে আছে বাড়ি ভাড়া সমান 750 টাকা। অতএব বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ
মোট টাকা 24,750, তার থেকে 750 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া দিয়েছেন, তো তাহলে এখানে হবে 24,000 টাকা। তো আমাকে কেবল সংসার খরচ বের করতে হবে, তাহলে 24,000 টাকা থেকে সংসার খরচ করেন তাহলে সংসার খরচ করেন এই 24,000-এর 3/4 অংশ, তাহলে হবে 24,000 ইন্টু 3/4 টাকা, তাহলে 4 এবং 24 কাটলে 4 ছক 24, 6 3টে শূন্য, তাহলে 3 6 18, তাহলে সংসার খরচ করেন 18,000 টাকার। বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। তাহলে প্রত্যেক খাতে খরচ এখানে জানতে চাইনি, এখানে কেবল কত টাকা নতুন বই কেনা হয়েছিল, নতুন বই কিনতে এই পার্টটা জানতে চেয়েছে। তাহলে কি হবে, তাহলে মোট এখানে কত টাকা পেল পাঠাগার, সেটা কত টাকা পেয়েছে মোট পাঠাগার সেটা প্রথমে হিসাব করে নিতে হবে। তাহলে পাঠাগার মোট টাকা পেল মোট আয় সমান 74,350 টাকা প্লাস 4,350 টাকা প্লাস 1,300 টাকা। 74,350 আর এদিকে 4,350 আর 1,300 যোগ করতে হবে। এখানে শূন্য হলো, 10-এর শূন্য হাতে 1, 9 আর 10-এর শূন্য হাতে 1, 4 8, 9 8 সমান 8,000 টাকা। তাহলে 80,000 টাকা, তাহলে এই 80,000 টাকাকে 15:3:2 অনুপাতে ভাগ করতে হবে। তো কেবল আমাকে নতুন বই কেনা হয়েছিল কত টাকায় সেটা বের করতে হবে। তাহলে এখানে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে ও পাঠাগারের কর্মচারী বেতন, নতুন বই কিনতে, নতুন বই কেনা, পুরনো বই বাঁধানো ও কর্মচারীর বেতন বাবদ খরচের অনুপাত, এটা আছে 15:3:2। এটা 15টা আছে নতুন বই কেনা, 3টা আছে পুরনো বই বাঁধানো আর 2টা আছে কর্মচারী বেতন। অতএব নতুন বই এর খরচের আনুপাতিক ভাগাহার সমান নতুন বইয়ের জায়গাতে 15 আর 15 + 3 + 2, 15 + 3 + 2 মোট 20। তাহলে 20 ভাগের মধ্যে 15 ভাগ নতুন বই কিনতে খরচ হবে।
তাহলে এটা হলো 15/20 অংশ। এখন মোট টাকা 80,000 টাকা, মোট টাকা সমান 8 পিঠে 4টে শূন্য টাকা। অতএব নতুন বই কেনার খরচ সমান 80,000 ইন্টু 15/20 টাকা। কাটলে 4,000, 4×15 = 60, আর 3টে শূন্য, তাহলে এটা হলো 60,000 টাকা। আঠাতে গেছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:3:1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে 3টি হল ঘরে অনুপাত আছে 11:3:3:3:1। তাহলে এখানে লিখতে হবে যে 3টি হল ঘরে লোক সংখ্যার অনুপাত সমান 11:3:3:1। তো এটাকে সরল অনুপাত করতে হবে। 11:3:3:3 7, 7/2। তাহলে নিচে যেহেতু 2 আছে, 2 এর নিচে 1, এর নিচে 1, তাহলে 1 1 2 এর লসাগু 2। তাহলে কি করতে হবে? তাহলে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে বা প্রত্যেকটা পদের সঙ্গে 2 গুণ করতে হবে। 2 2 কেটে দিলাম। তাহলে এখানে 11 2 22 3 2 6 7। তাহলে এই হলো অনুপাত। এখন কোন হল ঘরে প্রতি হল ঘরে কতজন বসবেন? তাহলে প্রথম হল ঘরের লোক সংখ্যার আনুপাতিক ভাগার সমান, প্রথম হল ঘরের ক্ষেত্রে 22 আছে, বাই 22 আর 6 28, 28 আর 7 35, তাহলে 22/35। এবার দ্বিতীয় হল ঘরে লোক সংখ্যার আনুপাতিক ভাগার সমান, দ্বিতীয় হল ঘরে হবে 6/35 ও তৃতীয় হল ঘরে এটা হবে 7/35। তাহলে মোট লোক সংখ্যা 1050। অতএব প্রথম হল ঘরে লোক সংখ্যা সমান 1050 ইন্টু এটা হবে 22/35, 5 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 5 1 5 0 210, আর 7 দিয়ে কাটলে 3 7 21, অর্থাৎ এটা 30 হলো। 30 আর 22 গুণ করতে হবে, তাহলে 3 22 66 আর একটা শূন্য, তাহলে 660 জন। এটা প্রথম হল ঘরে 660 জন লোক আছে। এরপর দ্বিতীয় হল ঘরে
দ্বিতীয় হল ঘরে লোক সংখ্যা মোট 1050, আর দ্বিতীয় হল ঘরে লোক সংখ্যার আনুপাতিক ভাগার ছিল 6/35, তারপরটা আছে 7/35। তাহলে এখানে 6/35 লিখব। তাহলে এটা কাটাকুটি করে 30 হয়েছিল। 3 6 18, তাহলে এখানে আছে 180 জন। ও তৃতীয় হল ঘরে লোক সংখ্যা সমান 1050 ইন্টু 7/35 জন। কাটাকুটি করলে এখানে 30 হচ্ছে, তাহলে 3 সাথে 21, অর্থাৎ 210 জন। তারপরে আছে 12,100 টাকা মধু, মানুষ, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। মধু, মানুষ, কুন্তল ও ইন্দ্রের টাকার অনুপাত এটা আছে 2:3:4:2। তাহলে মধুর টাকার আনুপাতিক ভাগার সমান 2/2 আর 3, 2 3 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 4 9 আর 2 11। এরপরে মানুষের টাকার আনুপাতিক ভাগার সমান এটা 3/11। তারপরে আছে কুন্তলের টাকার আনুপাতিক ভাগার সমান 4/11 ও ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগার সমান 2/11। তো মোট টাকার পরিমাণ 2,100 টাকা, 12,100 টাকা। তাহলে মধুর টাকার পরিমাণ এর সাথে এর গুণ, মানুষের টাকার পরিমাণ এর সাথে এর গুণ, কুন্তলের এর সাথে এর গুণ এবং ইন্দ্রের ক্ষেত্রে এর সাথে এর গুণ। তাহলে মধুর টাকার পরিমাণ এক 2,100 ইন্টু 2/11 টাকা, 11/11 121, তাহলে 2 দ্বিগুণ করলে 11×2=22, তাহলে 2200 টাকা। এটা হলো মধুর টাকা। মানুষের টাকার পরিমাণ সমান 1,2,100 ইন্টু এটা হবে 3/11, 11/11 121,
তাহলে 3 11 33, 3 3 0 0 টাকা। তারপরে আছে কুন্তলের, টাকার পরিমাণ সমান 1 2 1 0 0 ইন্টু 4/11 সমান 4400 টাকা। ও ইন্দ্রের টাকার পরিমাণ সমান 1 2 1 0 0 ইন্টু ইন্দ্রের ক্ষেত্রে 2/11 টাকা, 11 2 22, 2200 টাকা। দশ আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি এর অনুপাত 3:5:10। কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসির মান 10 ডিগ্রি বেশি হয় যদি কোণ তিনটির অনুপাত কি হবে? তাহলে এই অবস্থায় কোণ তিনটির পরিমাণ কি কি আছে প্রথমে বের করে নিতে হবে। তো এখানে আছে কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি সমান 3:5:10, এটা আছে অনুপাত। এখন কোণ বিএসি এর আনুপাতিক ভাগার কোণ বিএসি এর আনুপাতিক ভাগার সমান 3/3 আর 5 8, 8 আর 10 18, 3/18 এটা। কোণ এবিসি এর আনুপাতিক ভাগার সমান এটা 5 হবে, 5/18 ও কোণ এসিবি এর আনুপাতিক ভাগার এটা সমান 10/18। আচ্ছা, তাহলে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। অতএব প্রথম কোণটা কোণ বিএসি সমান এই 180 ডিগ্রি লিখলাম ইন্টু 3/18, 3/18 ডিগ্রিটা এখানে বানান করে লিখি। 18 এবং 180 কাটলে 10, তাহলে এটা হলো 30 ডিগ্রি। কোণ এবিসি সমান 180 ইন্টু 5/18 ডিগ্রি। এটা কাটাকুটি করলে 30, না এটা কাটাকুটি করলে 10, 5-এর সাথে 10 গুণ করলে 5 10 50 ডিগ্রি। ও কোণ এসিবি সমান 180 ইন্টু এখানে হবে 10/18 সমান এখানে কাটাকুটি করলে 10 10 10 100, তাহলে 100 ডিগ্রি পেলাম। এখন কোণ বিএসি 10 ডিগ্রি কম, এই প্রথম কোণটা এটা 30 ডিগ্রি আছে, 10 ডিগ্রি কম হলে এটা হবে 20 ডিগ্রি। আর এবিসি কোণ 10 ডিগ্রি বেশি, এবিসি কোণ 50 ডিগ্রি আছে, 10 ডিগ্রি বেশি হলে হয়ে যাবে এটা 60 ডিগ্রি। তো এখানে আছে কোণ
কোন বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে এর মান হয় সমান, আগে ছিল 30 ডিগ্রি, তার থেকে কমবে 10 ডিগ্রি, তাহলে হয়ে গেল 20 ডিগ্রি। ও কোন এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে এর মান হয় এর মান আছে 50 ডিগ্রি। কোন এবিসির মান ছিল, কোন এবিসির মান 50 ডিগ্রি, 10 ডিগ্রি বাড়লে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। সমান 60 ডিগ্রি। অতএব কোন তিনটির অনুপাত কোন তিনটির নতুন অনুপাত তো এখানে কোন ছিল বিএসি, এবিসি আর এসিবি। তো বিএসির মান 20 ডিগ্রি, এবিসির মান 60 ডিগ্রি, আর এসিবি এর মান আমরা পেয়েছিলাম 100 ডিগ্রি। তাহলে ডিগ্রি ডিগ্রি তুলে দিলে 20:60:100, 10 দিয়ে ভাগ করলে 2:6:10। এবার 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 3 2 6, 5 2 10, অর্থাৎ 1:3:5। এরপরে আছে 11 দাগ। $9,000 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করে দেখি। তাহলে এখানে প্রথম বন্ধু 1 টাকা পেলে তৃতীয় বন্ধু 2 টাকা পায় এবং তৃতীয় বন্ধু 1 + 2/3, এই 2 টাকা সমান তৃতীয় 2 টাকা পায়। তারপর এখান থেকে অনুপাত বের করে যাবে, বা এটা না করে আমরা এক্স ধরে অঙ্কটা করতে পারি। তো আমরা প্রথমে এক্স ধরে অঙ্কটা করি, আর বইতে যেটা আছে এটা দিয়ে তোমরা চেষ্টা করবে, না হলে কমেন্টে জানাবে, আমি ওখান থেকে করে দেবো। এখানে না হলে বলতে এখানে অনুপাতটা দেওয়া আছে, সুতরাং অনুপাতের পরে কী করতে হবে সেটা আমি খাতায় করছি, সুতরাং তোমরা এখান থেকে পেরে যাবে। তাহলে এক্স ধরে করলে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পাই, তাহলে প্রথম বন্ধু মনে করি এক্স টাকা পাই, মনে করি প্রথম বন্ধু এক্স টাকা পাই, সুতরাং দ্বিতীয় বন্ধু যেহেতু দ্বিগুণ টাকা পাচ্ছে তাহলে 2x টাকা পাই, ও তৃতীয় বন্ধু x + 2x টাকা, তাকে 2 ভাগে ভাগ, 3x/2 টাকা পাই। তিন বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত প্রথম বন্ধু আছে x টাকা, দ্বিতীয় বন্ধু আছে 2x টাকা, আর তৃতীয় বন্ধু আছে 3x/2 টাকা। যেহেতু নিচে 2 আছে তাহলে এর নিচে 1, এর নিচে 1, 1 1 2, এর লসাগু 2, তাহলে সব কয়টি পদের সঙ্গে 2 গুণ করতে হবে।
দুই দুই কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2x ইস টু 2 দুগুণ 4, 4x ইস টু 3x, x দিয়ে ভাগ করলে 2:4:3। তাহলে এই পেলাম। এখন মোট টাকা 9,000 টাকা, তাহলে কে কত টাকা পাই? মোট টাকার পরিমাণ সমান 9,000 টাকা। অতএব প্রথম বন্ধু পাই সমান, তো এখানে আনুপাতিক ভাগার একটা বের করার ব্যাপার ছিল, তো যদি সেটা না করি তাহলে এই 9,000 ইন্টু আনুপাতিক ভাগারটা এখানে হিসাব করে বসালেও অঙ্কটা হবে। প্রথমত 2 আছে, 2 দিলাম, আর এই 3টি যোগ করে নিচে বসালাম। 2 আর 4 6, 6 আর 3 9। তাহলে 2,000 টাকা, এটা প্রথম বন্ধু পেল। দ্বিতীয় বন্ধু পাই সমান 9,000 ইন্টু 4/9, সমান 4,000 টাকা। ও তৃতীয় বন্ধু পাই 9,000 ইন্টু 3/9 টাকা, সমান 3,000 টাকা। তাহলে 3 বন্ধু কে কত পেল সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। এরপরে 12 দাগ। আমাদের গ্রামের রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হয়, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। তাহলে আমাকে দ্বিতীয় বছর বের করতে হবে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বের করতে হবে, চতুর্থ বছরটা বের না করলেও চলবে। তো এখানে প্রথমে লিখে নিতে হবে কি, যে 4 বছরের খরচের অনুপাত। তাহলে 4 বছরের খরচের অনুপাত টু ইস টু 4:3:2, এটা হলো 4 বছরের খরচের অনুপাত। এখন প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগার সমান, প্রথমটা 2 আর 2 আছে 6, 6 আর 3 9, 9 আর 2 11। এটা দ্বিতীয় বছরের এটা সমান 4/11 তৃতীয় বছরের খরচের। এটা 3/11 ও চতুর্থ, যদিও চতুর্থ বছরটা দরকার নেই, বছরের খরচের আনুপাতিক ভাগার সমান এটা 2/11। তাহলে 4খানা আনুপাতিক ভাগার পেয়েছি। এবার 132 লক্ষ টাকা, তাহলে 132 লক্ষ টাকার সঙ্গে এটা গুণ করলে প্রথম বছরের খরচ পাবো, এটা গুণ করলে দ্বিতীয় বছরের খরচ, আর এটা গুণ করলে তৃতীয় বছরের খরচ, এটা গুণ করলে চতুর্থ বছরের খরচ। আমার প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই 3 বছরের খরচ বের করতে হবে। তাহলে 132-এর সঙ্গে এই 3টে পরপর গুণ করে আমরা 3 বছরের খরচ বের করে নেব। মোট খরচ, 4 বছরের মোট খরচ
সমান 132 লক্ষ টাকা। অতএব প্রথম বছরের খরচ সমান 132 ইন্টু প্রথম বছরের আনুপাতিক ভাগহার ছিল 2/11। 11 দিয়ে 132 ভাগ করতে 11 1 11, 13 থেকে 11 গেলে 2 থাকে, 2 এর ভিতরে 22, 11 দুগুণ 22, তাহলে 12 দুগুণ 24, 24 লক্ষ টাকা। এটা হলো 24 লক্ষ টাকা। দ্বিতীয় বছরের খরচ সমান 132 ইন্টু, এটা দ্বিতীয় বছরের ছিল 4/11, কাটাকুটি করলে 12, 4 12 48, সমান 48 লক্ষ টাকা। তৃতীয় বছরের খরচ সমান 132 লক্ষ ইন্টু তৃতীয় বছরটা আছে 3/11 লক্ষ টাকা, কাটাকুটি করলে 12, 3 12 36, সমান 36 লক্ষ টাকা। তো এখন এখানে বলা আছে যে দ্বিতীয় বছরের খরচ কত। অতএব দ্বিতীয় বছরে কত টাকা? দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপরে আছে কি? তারপরে আছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে সমান প্রথম বছরে 24 লক্ষ, দ্বিতীয় বছরে 36 লক্ষ। তাহলে 24 প্লাস 36 লক্ষ টাকা সমান 60 লক্ষ টাকা। তারপরে তার দিকে আছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 3:5:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে প্রথমে এই 1,96,150 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে তাকে 5:4 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আচ্ছা, প্রথমে দেখে নিই যে 20,000 টাকা দেওয়ার পরে তার কাছে আর কত টাকা থাকছে। 20,000 টাকা গ্রন্থাগার বলতে লাইব্রেরির কথা বলা হচ্ছে। তাহলে 20,000 টাকা গ্রন্থাগারে দান করার পর অবশিষ্ট টাকার পরিমাণ সমান 1,96,150 মাইনাস 20,000 টাকা। তাহলে 1,96,150 থেকে 20,000 টাকা বিয়োগ করলে
এটা হয়ে যাবে 1,76,150 টাকা। তারপরে আছে স্ত্রী পুত্র ও কন্যার টাকার অনুপাত। স্ত্রী পুত্র ও কন্যার টাকার অনুপাত 5:4 তাহলে অতএব স্ত্রীর টাকার পরিমাণ, আনুপাতিক ভাগারটা বের করছি না, স্ত্রীর টাকার পরিমাণ সমান 1,76,150 ইন্টু, এটা স্ত্রীর পাঠ প্রথম, তাহলে 5 বাই দিলাম, 4 আর 4 8, 8 5 13। তো এখানে আছে 17, 61, 5, 13 দিয়ে ভাগ করতে হবে। 13 1 13, 3 13 39, 5 13 65, 5 13 65, অর্থাৎ এটা হলো 1355। কাটাকুটি করে 1355 শূন্য, তো 1355 শূন্যকে 5 দিয়ে গুণ, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 7 7, হাতে 2, 3 5 15 আর হাতে 2, তাহলে 17 7 হাতে 1, 5 1 5, 5 আর 1 6। আচ্ছা, পুত্রের টাকার পরিমাণ পুত্রের টাকার ক্ষেত্রে 1 7 6 1 5 0, তাকে গুণ করতে হবে 4 বাই 13 দিয়ে। এটা কাটাকুটি করলে আমরা পাচ্ছি 1 3 5 5 0, তাকে 4 দিয়ে গুণ, 4 0 0, 4 5 20 0 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 1, 4 3 4 12 আর 2 হাতে 2, 3 4 12 আর 2 14, হাতে 1, 4 4 1 5 টাকা। আচ্ছা, তাহলে পুত্রের টাকা যা হবে কন্যার টাকাও তাই হবে। তাহলে আমি এখানে পুত্র ও কন্যার টাকার পরিমাণ লিখি। কন্যার টাকার পরিমাণ, পুত্র দরকার নেই, এখানে পুত্রের টাকার পরিমাণ লিখে দিই, কন্যারটা আলাদা করে লিখি। আর কন্যার টাকার পরিমাণ সমান 1 7 6 1 5 0 ইন্টু 4 বাই 13 সমান, কাটাকুটি করলে পাচ্ছি 1 3 5 5 0, তাকে 4 দিয়ে গুণ করলে 5 4 2 0 0 টাকা। 14তে আছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। তিনি প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তাহলে প্রথমে এখান থেকে জমির বেগুন চাষ এবং পটল চাষের জমির পরিমাণ বের করে নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে বেগুন ও পটল চাষের জমির পরিমাণের অনুপাত সমান 4:3। তাহলে 35 কাঠার মধ্যে বেগুন চাষের জমি জমির পরিমাণ সমান 35 হবে ইন্টু
4 বেগুন চাষের ছিল, 4 আর 3 মিলে 7, তাহলে 35কে আনুপাতিক ভাগাত দিয়ে গুণ করলাম, 5 7 35, 5 5 আর 4 গুণ করলে 4 5 20, তাহলে হলো 20 কাঠা। এটা বেগুন চাষ হলো। ও পটল চাষের জমির পরিমাণ সমান 35 ইন্টু এটা হবে 3 7 কাঠা সমান এটা হলো 5 3 5 15 15 কাঠা। এখন বেগুন চাষ থেকে 150 টাকা প্রতি কাঠায়, তাহলে বেগুন চাষ থেকে মোট লাভ, বেগুন চাষের জমির পরিমাণ, বেগুন চাষের জমি 20 কাঠা আর প্রতি কাঠার জন্য লাভ হচ্ছে 150 টাকা। তো 15 দুগুণ 30, তার ডান দিকে দুটো শূন্য, তাহলে 3000 টাকা। ও পটল চাষ থেকে মোট লাভ, পটল চাষের মোট লাভ, তাহলে পটল চাষের জমি এই যে 15 কাঠা ছিল আর প্রতি কাঠায় 125 টাকা করে লাভ করছেন, তাহলে মোট লাভ এখান থেকে বেরিয়ে যাবে 5 15 75 5 হাতে 7, 15 দুগুণ 30 আর 7 37 7 হাতে 3, 15 1 15 আর 3 18, এটা 1875 টাকা। এখন এখানে বলা আছে আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। বেগুন ও পটল চাষ থেকে লাভের অনুপাত, বেগুন চাষ থেকে 3000 টাকা, পটল চাষ থেকে 1875 টাকা। তাহলে যদি 5 দিয়ে ভাগ করি, 5 6 30 অর্থাৎ 600, আর একে 5 দিয়ে ভাগ করলে 1 8 7 5, 3 5 15, 5 7 35, 5 5 25, তাহলে এটা হলো 375। আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে 5 12 60 অর্থাৎ 120, আর একে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 5 25, তাহলে 75 হলো। তাহলে এখানে আবার 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 2 4 5 20 24, আর এটা 5 15 75, তো আবার 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 5 15, তাহলে 8:5। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাই সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। ধন্যবাদ।